রাহা সব কথা শুনল, হাসি মুখে বলল, আমি কিভাবে সাহায্য করতে পারি তাকে? আমাদের মিল ঘুরিয়ে দেখাবো তাকে, সঙ্গে সিনিয়র অপারেটর ফয়েজকেও নিবে। রাহার অস্বস্তি অনুভব হয় এখন। তাকেই কেন? আরও তো অনেক কর্মকর্তা রয়েছে। কিভাবে এখন আরানির সম্মুখীন হবে? নতুন কোনো প্রশ্নের সম্মুখীন হবে ভেবেই কুলহারা সে। আরানের ভাবমূর্তি তখনও কঠোর। রাহার পানি না তাকিয়ে তার অস্বস্তি অনুভব করতে পারছে পাশে বসে। রাহা মলিন কণ্ঠে বিনয়ী স্বরে বলল, স্যার, আমি বাসায় যেতে চাচ্ছিলাম, শরীর অসুস্থ অনুভব হচ্ছে। যদি আমার এই দায়িত্ব অন্য কাউকে দিতেন ভালো হতো। আরানের মুখ এবার কাঠিন্য ভাব সরে গিয়ে ক্ষুব্ধ আবাসে দেখা মিলল। ম্যানেজার সম্মতি জানিয়ে বললেন, শিওর, তুমি যেতে পারো, আমি নিজেই দায়িত্ব নিচ্ছি। ধন্যবাদ স্যার। এরপর আরানের পানে চেয়ে সৌজন্যবোধ বজায় রেখে কৃত্রিম হেসে বলল, সরি মিস্টার আরন শেখ। বলেই উঠে ত্যাগ করল কেবিন। বাহিরে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে দ্রুত কেবিনে এসে সাইড ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এক প্রকার পালিয়ে এসেছে যেন মিলের ভেতর থেকে। তবে তার মনে রয়েছে আরানকে নিয়ে বিভিন্ন প্রশ্ন, যার উত্তর কেবল আরানের কাছেই মিলবে। রাহা বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আরো অবাক হয়, কারণ অপরিচিত দুজন ভদ্রমহিলা ও একজন লোক এসেছে। রোমানা খাতুন তাদের আপ্যায়নে ব্যস্ত। তন্নি পাশের সোফা থেকে উঠে তার পাশে এসে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলল, আমার একমাত্র খালাতো বোন রাহা। পরিচয় করিয়ে দেবার ফলে ইতস্তত বোধ অনুভব করছে রাহা। মুখ ফুটে কিছু বলছে না। ভদ্রমহিলা একগাল হেসে এগিয়ে এলেন। রাহার এক হাত ধরে এসো বলে টেনে পাশে বসালেন। এবারে যেন আরো ভ্যাবাচাকা খেয়ে গেল রাহা। অপরিচিত দুজন মানুষের সামনে এভাবে বসতে বেশ অসুবিধা পোহাতে হচ্ছে তার। খালার কাছে জিজ্ঞেস করতেও পারছে না তারা কে, কি তাদের পরিচয়। তিনি রাহার এক হাত ধরে তার পানে চেয়ে বলল, আপা, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। কিছু মনে না করলে আংটি পরিয়ে দিতে চাই। বিস্ময় হতবিহ্বল হয়ে গেল রাহা মহিলার কথা শুনে। কপাল কুঁচকে এলো। রোমানা খাতুন মৃদু হেসে বললেন, কোনো অসুবিধা নেই আপা। রাহা দ্বিতীয়বার চমকানো বিস্মিত স্বরে জানতে চাইল, খালামণি কি বলছো? হঠাৎ না জানি আংটি, আর ওনারা কে? রোমানা খাতুন রাহার প্রশ্নে উদ্বিগ্নতার ভাব দেখা গেল তার আদরে, এবং কিছুটা লজ্জাবোধ অনুভব করল। তিনি মুখ খোলার পূর্বেই অপরিচিত মহিলা বললেন, আমরা আরানের আব্বু আম্মু। তুমি নিশ্চয়ই আরানকে চেনো। ওই আমাদের পাঠিয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। যেহেতু আমাদের তোমাকে পছন্দ হয়েছে, এজন্য আংটি পরাতে চাই। রাহা চমকাল না এবার। আরান ঠিক প্ল্যান করে এভাবে সব ঠিকঠাক করে রেখেছে, তবে এত দ্রুতই সব করবে জানা ছিল না তার। রাহা উঠে দাঁড়িয়ে এক হাত দূরে এসে দাঁড়ায়। কপট রাগ নিয়ে বলল, আমার মতামত ব্যতীত আপনারা কিভাবে আংটি পরানোর সিদ্ধান্ত নিলেন? কথাগুলো সকলের উদ্দেশ্য করেই বলল রাহা। আরানের আব্বু আম্মুর মুখশ্রীতে একরাশ কালো মেঘের দেখা মিলল। রোমানা খাতুন রাহার হাত চেপে রাগান্বিত স্বরে বলল, আমরা তোর গুরুজন, দায়িত্ব আমাদের রয়েছে। আমি প্রাপ্তবয়সী নারী, আমার অনুমতি নেবার দায়িত্ব নিশ্চয়ই তোমার রয়েছে। মুখে মুখে তর্ক করবি না রাহা। চেঁচিয়ে উঠলেন তিনি কিছুটা। খালামণি জোর করে আমার উপর তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। সরস কণ্ঠে শুধালো রাহা। আরানের আম্মু রুমানা খাতুনকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আমি বলি কি, আপনি আগে রাহাকে স্বাভাবিক হতে দিন। হঠাৎ কর্মস্থান থেকে ফিরে আমাদের দেখে অপ্রস্তুত হয়ে পড়েছে মেয়েটা। আমরা বরং অপেক্ষা করি। রাহা মুখ ঘুরিয়ে তার পানে চেয়ে নরম স্বরে বলল, আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করব না এমনটা নয়। আমি মন থেকে আরানকে কখনো ভালোবাসার নজরে দেখিনি। সব সময় ছোট ভাই হিসেবে দেখেছি। ওর ভালোবাসার প্রপোজাল আমি রিজেক্ট করেছি কক্সবাজার থাকাকালীন, তবুও বোঝেনি। আপনাদের শুধু শুধু পাঠিয়েছে। আরানের আম্মু রাহার মাথায় হাত রাখল। তার মুখ মলিন, খুবই বিনয়ী ভাবে বলল,
আরান আমাকে সব বলেছে। আমার ছেলে ছোট থেকে একটু জেদি। আমরা ওকে ডাক্তার হওয়ার জন্য ফোর্স করলে হারান বাড়ি থেকে এ বাড়িতে ভাড়া থেকে ডিপ্লোমা টেক্সটাইল বিভাগ নিয়ে পড়াশোনা করে। ওর ইচ্ছে বাবা বড় ভাইয়ের মতো নিজেদের মিলে কাজ করবে। নিজের জেদ রেখেছে আমার ছেলেটা। এখানে এসে তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলে। তুমি বড়, এতে তার কোনো আপত্তি নেই। তোমার কথা আগে থেকেই আমায় বলেছে, আমাদেরও আপত্তি নেই। আমার ছেলের ভালোবাসার জেদ ধরেই তোমায় বিয়ে করবে এমনটা নয়। হারান তোমায় সত্যি খুব ভালোবাসে। এখন তোমার সম্মতি ছাড়া জোর করে বিয়ে সম্ভব না। যদি তোমার মত পরিবর্তন হয় আমাদের জানাবে। আজ আমরা আসি। তিনি সম্পূর্ণ কথা বলে বিদায় নিয়ে দরজার নিকট গেলেন। আরানের আব্বুর আদরে কিছুটা রাগের আভাস দেখা গেলেও তিনি পরিস্থিতির সামনে নিয়ে প্রস্থান করল। হঠাৎ পেছনে ফিরে তাকালেন আরানের আম্মু। রাহার পানে তাকালেন। তার নজরে ছিল একরান হতাশার ছোঁয়াছে ভাব। খুব নমনীয় ভাষায় শোধালো, আমার ছেলেটাকে কষ্ট দিও না মামুনি, বড্ড আদরের ছেলেটা। বলেই তিনি জায়গা ছাড়েন। রাহা পাথরের ন্যায় শূন্য স্থানে তাকিয়ে রয়েছে। তন্নি দরজা লাগিয়ে মায়ের উদ্দেশ্যে ভারী কণ্ঠে জানালো, সে যা ইচ্ছা মতো বিয়ে করতে পারে, তুমি চাপিয়ে দেবার কে আম্মু? মনে রেখো তুমি রাহার খালা। কথাটা রাহাকে আঘাত করে বক্ষে। তন্নি রুমে চলে গেল। রোমানা খাতুন বড় নিঃশ্বাস টেনে রাহাকে বলল, কিছু মনে করিস না, তোর জন্য চিন্তা আমাদের হয়। চাপিয়ে দেওয়া হবে না তোর উপর কিছু, নিশ্চিন্তে থাক। এবার তিনি প্রস্থান করেন। নির্বোধ হয়ে একাকী দাঁড়িয়ে আছে রাহা। নিজেকে এক মুহূর্তে করুণভাবে অসহায় অনুভব করছে। আজ তার পাশে যেন তাকে থেকেও কেউ নেই। তার পরিস্থিতি বোঝানোর মতো কাউকে আজ পাশে পাবে না। অযথা ভুল বুঝে সবাই যেন দূরে ঠেলে দিচ্ছে। মন মস্তিষ্ক অচল হয়ে গেছে। ক্ষমতা নেই কাউকে বোঝানোর, ধৈর্য শক্তি যেন হারাতে বসেছে। এতটাই শক্ত হয়ে গেছে মন, অশ্রুবিহীন ছটফট করছে আখি যুগল। রাতে বেরিয়ে যাবার পর 12টার দিকে বাড়িতে ফিরে মেশকাত। ফারিন ঘুমে কাতর ছিল। তার জন্য যে অপেক্ষা করবে না এটা নিরাশাজনক নয়। সোফায় কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। মাথায় ফারিনের টেনশন, যার ফলে শুয়ে পড়েও খুব আর ধরা দেয়নি। সকালে ফারিন তাকে ডেকে তুলেছে। নাস্তা করে সেই যে দোকানে গিয়েছে আর ফেরেনি বাড়িতে। ফারিন কোর্টে যাবার জন্য কল দিলেও ফোন ধরেনি সে। নতুন বধূ বিয়ের তৃতীয় দিন বাড়ির বাহিরে যাবে একাকী, এটা স্বাভাবিক বিষয় নয়। মিশকাত এজন্য সারা দুপুর এড়িয়ে চলে তাকে। মিশকাত লাঞ্চের জন্য রেস্তোরাঁয় আসে। সেখানে রায়ানকেও আসতে বলে। রায়ান একা আসেনি, জনিকে সঙ্গে নিয়ে এসেছে। খাবার ছেড়ে মিশকাত টেনশনের চাপে উদ্বিগ্নতার স্বরে বলল, রায়ান, ফারিন, তোর শাসনে তো দমেনি বিন্দুমাত্র। উল্টো আমায় রাহার ব্যাপারে সব বলে বলে ইমোশনাল করে দিয়েছে। জনি মুখ ঘুরে জানতে চাইল। যেমন? মিশকাত জনির পানে এক পলক ফেলে দৃষ্টি নত করল। হেলান দিয়ে বড় শ্বাস নিয়ে বলল, রাহার জীবন অলরেডি ধ্বংস। এতদিন পর আমি রিয়েলাইজ করলাম। সিম্পাতি? রায়ান ঠোঁট বাঁকিয়ে বলল, না, একটা মেয়ে আশাবাদী তার বিয়ে নেই। এই পর্বেই তুই রাহার জীবনে বিয়ে নামক পবিত্র বন্ধনকে ধ্বংস হিসেবে লেপটে দিয়েছিস। আই নো তোর প্রতিশোধ ছিল, যার মাসুল রাহা হয়তো এখনো নিচ্ছে। এখন আমি দিতে বসেছি ফারিনের কারণে। আমি কোনোভাবেই চাই না ফারিনকে ডিভোর্স দিতে। এতে তো আমার স্ত্রীর অধিকার দিক বা না দিক। এটা কি জাস্ট তোর বংশের নাম খারাপ হওয়ার কারণ? জনি প্রশ্ন ছুড়ে মেশকাত ফির এক পলক তাকালো, বলল, ডোন্ট নো, বাট আমি চাই না ডিভোর্স হোক। রায়ান সব শুনে তীর্যক নজরে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ধ্বংসের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আমি। দুই বন্ধুর চাহনি এখন কেবল উৎসুক। প্রশ্নের কেন্দ্রবিন্দু রায়ান, উত্তর তার নিকট জানতে চাওয়া তাদের মন। রাহার সারাদিন খুব ভাবে, ভীষণভাবে আরানকে নিয়ে। এখন রাত 9:40। দুপুরে কোনো মতে গলা দিয়ে খাবার নামিয়েছিল। সন্ধ্যার নাস্তাও খাওয়া হয়নি। তন্নি তেমন কথা বলছে না রাহার সাথে।
অভিমান নিয়ে এসে নিজেকে গুটিয়ে রেখেছে রাহার থেকে, যার কেরিয়ার উজ্জ্বলের কথা ভেবে এত কিছু করতে প্রস্তুত ছিল, অথচ তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সেখান থেকে নিজেকে সরিয়ে রাখা, ভালো ভেবে তন্নি এ বিষয় বা অন্য কোনো বিষয়ে কথা বলার আগ্রহ দেখায়নি। রাহার দম যেন বন্ধ হয়ে আসছে। তন্নি নিজেকে সরিয়ে রেখেছে। খালামণি স্বাভাবিক থাকলেও তার মুখশ্রী গম্ভীর, তার ঢের বুঝতে পারে রাহা। ব্যালকনি থেকে রাহা খালুকে আসতে দেখে। সে হয়তো দুপুরের বিষয়টি খালামণির নিকট থেকে এখন শুনবে, হয়তো রুমে এসে তাকে বাবার ন্যায় সুন্দরভাবে বোঝাবে ভেবেই বড় শ্বাস নিল। হাতের ফোনটি আনলক করে কল লিস্ট থেকে আরানের নাম্বার বের করে কল দিল। প্রথমবার রিংটন বেজে কেটে গেল। দ্বিতীয়বার রিং হতেই কল রিসিভ হলো, তবে সে চুপ। আরানের নীরবতা টের পেয়ে রাহা সেকেন্ড কয়েক চুপ রইল। এরপর নীরবতা নিজেই ভেঙে আদেশের স্বরে বলল, আমার সাথে কাল ঢাকা যাবি? অপর প্রান্ত থেকে আরান শুধু গুরু গম্ভীর গলায় শুধালো। হোয়াট? রাহা ফের নিঃশ্বাস টেনে চট জলদি করে বলল, তোকে বিয়ে করতে হলে আমায় আরেকজন পুরুষকে ডিভোর্স দিতে হবে, সেজন্য। আয়ম্বরপূর্ণ শহর, শীতল আবহাওয়ায় আকাশে পূর্ণ চাঁদের আলোয় আলোকিত ভবন। দূর থেকে ক্ষীণ গাড়ির হর্নের শব্দ ভেসে এলেও ধীরে ধীরে নিস্তব্ধতায় ডুবে যাচ্ছে রাতের শহর। শীতের প্রভাব বেড়েছে আগের ন্যায় আরো কিছুটা। তারা ভরপুর আকাশ রাহার তন্নিষ্ঠ আকাশ দেখছে। হন্তদন্ত হয়ে আরান ছাদে ছুটে এলো। ডানে বামে তাকিয়ে ছাদে এক কোণায় কার্নিশ ঘেঁষে শাল মুড়িয়ে দাঁড়ানো ছিল রাহা। আরান ছুটে এলো পাশে, কারো পায়ের শব্দে রাহার চৈতন্য ফেরল, তবে ঘুরে তাকালো না। আরান পাশে এসে দাঁড়াতেই রাহা নির্লিপ্ত কণ্ঠে শোধালো, এত রাতে না আসলে হতো না? যত স্বাভাবিকভাবে কথাটা আরানের কাছে উপস্থাপন করেছে, এতটাও স্বাভাবিকভাবে নেয়নি আরান। কলে রাহার এসব কথা শুনে আসছি বলেই কল রেখে দেয়। সবকিছু সামনাসামনি শুনবে বলেই এত দূর ছুটে আসা। এখন সে এতটা স্বাভাবিকভাবে বিষয়টি নিলেও আরান খুব সিরিয়াস। মন মস্তিষ্ক অস্থির, চিত্ত তার খুব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। জানতে চাই। রাহা আগের ন্যায় আকাশের পানে নজর রেখে শান্তভাবে বলল, শুধু জানতেই এসেছিস? তোমাকে আমার করতে হলে যা যা বলবে আমি তাই করতে প্রস্তুত। জোর গলায় শুধালো আরান। রাহা এক পলক তাকালো আরানের দিকে। চোখ মুখ কেমন শুকনো লাগছে তার। সকালের তুলনায় এখন কিছুটা অসুস্থ দেখাচ্ছে আরানকে। হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। নজর সরালো না, পুরোপুরি ঘুরে দাঁড়ালো আরানের দিকে। আরানের চাহনি তখনও উৎসুক, কৌতূহল নিয়ে দৃষ্টি নিক্ষেপ রেখেছে রাহার পানে। রাহা গায়ের শাল আরেকটু ভালোভাবে জড়িয়ে কোমল গলায় শুধালো, অ্যাক্সিডেন্টলি জোরপূর্বক আমার বিয়ে হয়েছিল 5 বছর আগে। আরান মাঝপথে প্রশ্ন ছুড়ল, অ্যাক্সিডেন্টলি নাকি জোরপূর্বক? জোরপূর্বক। পারিবারিক? না, এখন পর্যন্ত আমার আপন আমি সহ 2 জন বাদে আর কেউ জানে না। সম্পূর্ণ বলো। আগ্রহবশত প্রশ্ন ছুড়ে আরান। রাহা কার্নিশের দিকে মুখ ঘুরিয়ে ফেলে। এ বিয়ের মাঝে নিজেরও অপরাধবোধ কাজ করে। যদি সে ফাজদামো করে সেখানে না যেত, হয়তো বিয়ে হতো না। 5 বছর আগের ঘটনা সম্পূর্ণ খুলে বলল আরানকে। প্রায় 20 মিনিটে থেমে ধীরে ধীরে বিয়ের ঘটনাগুলো সব উল্লেখ করল। রাহা থামল, বুক ভরে নিঃশ্বাস নিল। আরান স্তব্ধ, দৃষ্টি এখন তার নিচু। একটা মানুষের জীবনে এত বড় অজানা রহস্য লুকায়িত থাকতে পারে ভাবতে পারছে না সে। সেকেন্ড কয়েক চুপ থাকার পর রাহা অপরাধ বোধ নিয়ে বলল, ভুল আমারই ছিল। ছিল না? উঁচু গলায় বলল আরান। রাহা সরু নিঃশ্বাস ফেলে আরান ফের ক্রোধ ঝাল। ভুল ছিল তার। তোমার জীবন সে নষ্ট করেছে। নাম বলো। রাহা ঘুরে তাকিয়ে কপট কণ্ঠে বলল, আমি কোনো ঝামেলা চাচ্ছি না আরান। রেগে যায় আরান, তেতে উঠল, বলে, আমি জাস্ট নাম জানতে চাইছি। রাহা নরম চোখে তাকালো, করুণ সুরে বলল, আমার পাশে শত্রু হয়ে নয়, বন্ধু হয়ে থাকতে হবে। ঢাকা যাব, ডিভোর্স দিয়ে চলে আসব। যাব, তাকে সম্মুখে একবার দেখব। দাঁতে দাঁত পিষে বলল, কথা দিতে হবে আমায়, কোনো প্রকারে ঝামেলায় জড়াতে পারবি না। আরান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।
নীরদ চোখে তাকালেও যার জন্য জীবন নষ্ট হয়েছে তাকে কিছু না বলে বিনা কারণে কিভাবে ছেড়ে দেবে। আরান শান্ত হয়, বলে, কথা দিলাম, কিন্তু ফরিন আপু কোথায়? ফারিনের কথা শুনে বক্ষে হালকা মোচড় দিয়ে ওঠে তার। কারণ ব্যতীত ওর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছে সে। এতে ফারিন পীড়িত হলেও তার হাতে কিছু ছিল না। নৈশব্দে দীর্ঘশ্বাস ফিরে বলল, যোগাযোগ নেই আমাদের। সে কি করেছে? তার সাথে কেন যোগাযোগ নেই তোমার? এলোমেলোভাবে হতাশ হয়ে পড়েছিলাম। মন মানসিকতা এতটাই ভেঙে পড়েছিল, কি করব বুঝতে পারছিলাম না। ফোন সহ নিজেকেই পরিবর্তন করে ফেললাম এ শহরে এসে। আরান চুপ থাকে বেশ কিছুক্ষণ। রাহা নীরবতা সরিয়ে বলল, কাল সকাল 10টায় রওনা হব। বাড়িতে যা, আমি গেলাম। বলেই রাহা ছাদ থেকে নেমে এলো। আরান সেকেন্ড কয়েক সেখানে দাঁড়িয়ে থেকে রাহার পীড়িত পরিস্থিতি অনুভব করে। সোফায় হেলান দিয়ে দু হাত দুদিকে চড়িয়ে বসে রয়েছে রায়ান। খুব ভাবনা তার মস্তিষ্কে। এখন সে যা করতে চলেছে কতটুকু সঠিক জানা নেই তার। বাবা মা কিভাবে নিবে বিষয়টি, এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ড্রয়ার খুঁড়ে হাতের ব্যাসটি বের করে আনলো। এটা যার তাকেই ফেরত দেবে, তবে সাথে আরো অনেক কিছু দেবে সে। হয়তো ভালো কিছু, নয়তো খারাপ। সারাদিন কোথায় ছিলেন? আপনাকে বলা হয়েছে আমি কোর্টে যাব, তবু আপনি ফোন ধরেননি, বাড়িতে আসেননি। কাট কাট কণ্ঠে কথাগুলো বলল মেশকাতের উদ্দেশ্যে। সে তার কথায় তেমন গুরুত্ব না দিয়ে শার্টের বোতাম খুলতে ব্যস্ততা দেখাচ্ছে। ফারিন আরো খেপে গেল। একটু কাছে এগিয়ে এসে পুনরায় আগের স্বরে বলল, আপনাকে কিছু বলছি আমি। মিশকাত ঘুরে তাকালো। ফারিনকে আপাতমস্তক মেপে কোমর ধরে কাছে টেনে আনলো। আকস্মিক বিপর্যস্ত নজর ফেলল ফারিন। মেশকাতের এমন আচরণের আশাবাদী ছিল না সে। কেমন নেশালো চাহনিতে তাকিয়ে আছে। অস্বস্তি লাগছে ফারিনের। দূরে সরিয়ে দিতে দিতে বলল, কি করছেন আপনি? সরুন। মিশকাত আরো কাছে চেপে কোমল গলায় শুধালো, ডিভোর্স যদি দিতে চাও তবে এক রাত না হয় আমায় উপহার দাও। ফারিন রেগে উঠল আরো। বুকে ধাক্কা দিয়ে ক্ষিপ্ত রাগ নিয়ে বলল, আপনি একটা অসভ্য, নিচু মন মানসিকতার আগেই জানতাম না। তবে আরো কাছে মিশে জেনে নেও। কণ্ঠে তার নেশারও ভাব। অন্য হাত ফারিনের ঘাড় স্পর্শ করে পিঠের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। রাগের বশে নিজেকে উন্মুক্ত করতে মোস্টামুষ্টি করছে সে। ছাড়ুন আমায়। মেশকাতের কর্ণপাত হলো না তার কথনে। দু হাত এখন ফারিনের কোমরে। ফারিনের অতিরিক্ত মোচড়ানোর ফলে দু হাত পেছনে নিয়ে শক্তভাবে চেপে ধরে। এখন কিছুটা কমেছে, তবু স্থির নয় তেমন একটা। সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। কানে কথা যাচ্ছে না? ছাড়ুন আমায়। মেশকাত নরম স্বরে তার গালের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, বলো, রাজি আছো আমার প্রস্তাবে? না। না? কি না? ছাড়ুন আমায়। ফারিনের শরীর দূরে উঠছে মেশকাতের ঠোঁটের স্পর্শে। তবে সে তা বুঝতে না দিয়ে নিজেকে উন্মুক্ত করতে ব্যস্ত। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে ডিভোর্সের কথা ভুলে যাও। একদম না। ঝাড়ি দিয়ে গাল সরিয়ে নিয়ে বলল। মেশকাত চোখ তুলে তাকালো, বলল, মনে রেখো, এখন তুমি আমার কাছে বন্দি। যে কোনো কিছু করতে পারি আমি তোমার কাছে, বিকজ তুমি আমার ওয়াইফ। ফারিন দমে এলো যেন কিছুটা। ভেতর ভেতর ভয় অনুভব করছে তার, তবুও একাধারে মোস্টাচ্ছে সে। মেশকাতের চাহনিতে তাকে কাছে টানার আক্ষেপটা দেখা মিলছে। মুখ ফুটে বলতে পারছে না, আবার হ্যাঁ বলারও ওয়ে নেই। সে নিরুপায়। মেশকাত ধীরে ধীরে আরো কাছে মিশে যাচ্ছে তার। ফারিন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত গতিতে বলল, বলবো না, ছাড়ুন। মিশকাত মনে মনে খুশি হলো। ফারিনকে ছেড়ে দিয়ে আগের ন্যায় শার্টের বোতাম খুলতে খুলতে শীষ বাজাতে লাগলো। তাকে দেখে মনেই হচ্ছে না একটু আগে রোমাঞ্চে ভরপুর আহত ছিল সে। ফারিন গড়গড় হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। শীতের প্রভাব তার শরীর স্পর্শ করছে না, গরম এসে জাপটে ধরেছে তাকে। বড় বড় নিঃশ্বাস নিয়ে একটু আগের ঘটনা পুনরাবৃত্তিতে ভাবছে। শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। একটু পরপর লোহার রেলিং হাতের মুঠোয় চেপে ধরছে। এই স্পর্শ তার জীবনের প্রথম। নিজেকে ধাতস্থ করছে সম্পূর্ণভাবে। কাটিয়ে উঠতে চায় এই অনুভূতি থেকে। আজ এসেছেন বলি আজই ডিভোর্স হয়ে যাবে এমনটা নয়, 2-3 দিন সময় লাগবে।
মধ্যবয়স্ক এক লোক রাহা ও আরানের উদ্দেশ্যে করে কথাটা বলল। রাহা কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, আমি কালকের মধ্যে চাই। টাকা যা লাগে আমি দিতে প্রস্তুত আছি। দেখো, তোমার বিয়ের কাগজ হাতে নেই, আমায় খুঁজে বের করতে হবে। সময় লেগেছে কম্পিউটারে। আর কিছুদিন আগে তোমার হাজব্যান্ড কাগজ উঠিয়ে নিয়ে গেছে, এই বিষয়ে তাকেও নোটিশ পাঠাতে হবে। আমি কোনোভাবেই চাচ্ছি না সে জানুক বা এখানে আসুক। পেপারে সাইন করে তাকে পাঠিয়ে দিব। তার ঠিকানা জানো নিশ্চয়ই? রাহা নিরুত্তর। রায়ান মির্জা এই নাম ব্যতীত সে আর কিছুই জানে না তার সম্পর্কে। রাহা তবুও জানতে চাইল তার কাছে। সে যখন এসেছিল তখন কি কোনো অ্যাড্রেস দিয়েছিল বা নাম্বার? ক্লায়েন্টের কাছে চাও ব্যতীত স্বেচ্ছায় কেউ কখনো নাম্বার বা বাড়ির অ্যাড্রেস দিবে না। আমি চাইনি, সেও দেয়নি। সোজাসাপটা উত্তর তার। কোনো ইমেইল? তার ইমেল অ্যাড্রেস আমার কাছে রয়েছে। প্রথমে কাগজ তার ইমেলের মাধ্যমে পাঠিয়েছি, তারপর হাতে দিয়েছি। তাহলে সেখানেই সাইন সহ সাবমিট করে দিন। আর সাইনের এক কপি বের করে রাখবেন। উনি যখন আসবেন তাকে সাইন করে দিতে বলবেন। তারপর আপনি আমার ইমেইলে পাঠিয়ে দেবেন। তুমি যেভাবে বলেছ সবই করলাম, কিন্তু ডিভোর্সের কিছু রুলস আছে যেখানে হাজব্যান্ডের মতামতেরও প্রয়োজন। কোনো প্রয়োজন নেই। আপনাকে যেভাবে বলেছে সেভাবেই কাজ করুন। কত পেমেন্ট লাগবে শুধু বলেন। কিছুটা রাশভারী কণ্ঠে বলল আরহান। 5 বছরের সংসার এত সহজে শেষ করতে চাইছেন? বিয়ের সম্পর্কে আদৌ তোমার ধারণা আছে? আরহানের নিকটে প্রশ্ন রাখল সে। মিথ্যা বিয়ের কোনো ধারণা লাগে না। কিভাবে ডিভোর্স করাতে হবে এতটুকুই ধারণা রাখা উচিত। কপট কণ্ঠে বলল আরহান। তিনি আরহানকে আপাদমস্তক মেপে রাহার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, উনি কি হয় আপনার? রাহা মুখ খোলার পূর্বে আরহান চটপট উত্তর দিল। হবু হাজব্যান্ড আরান শেখ। তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন এবং অবাক হলেন। ডিভোর্সের বিষয়ে কথা বলতে হবু হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে এসেছে। দিনকাল এখন কতটা পরিবর্তন হয়েছে। তিনি একটি কাগজে রাহার সাইন নিয়ে পরশুদিন আসতে বলল। তারা দুজন বের হয়ে এলো ভেতর থেকে। রাহা মুখ মলিন করে প্রশ্ন করল, প্রয়োজন কি ছিল হবু হাজব্যান্ড বলার? ওনার মুখ বন্ধ করার উদ্দেশ্য ছিল, সমস্যা কোথায়? ডিভোর্সের পর তুমি আমার ওয়াইফ হবে, এটা সত্যি নয় কি? বলি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। রাহা বিনা বাক্যে গাড়িতে উঠে বসল। আরান মৃদু হেসে অপর পাশে উঠে পাশাপাশি বসল। বাসের পরিবর্তনে আরান গাড়ি নিয়ে এসেছে। এখন ঘড়িতে 5টা ছুঁই ছুঁই। রাহা ড্রাইভারকে বলে নিজের বাড়ির অ্যাড্রেস দিল। সেখানেই আপাতত তাদের গন্তব্য। 5 বছর পর রাহা তার প্রিয় চিরচেনা শহরে পা রেখেছে। কত স্মৃতি, কত অতীত জড়িয়ে রয়েছে এই শহরে। বাল্যকাল তার এখানেই কেটেছে। জানালায় উকি দিয়ে প্রাণ ভরে শহরটিকে দেখছে। কিছু পরিবর্তন ঘটেছে, আবার কিছুটা আগের মতোও রয়েছে। নানান রকম স্মৃতি হাতড়িয়ে নিজের বাসস্থানে এসে থামল গাড়ি। ইসলামবাগের প্রথম গলিতে বড় সবুজ রঙের বিল্ডিং তাদের। নামার পরপরই কিছুক্ষণ তাকিয়ে রইল। অশ্রু চিকচিক করে তার চোখে। লুকায়িত করে ভেতরে এলো। কলিং বেল একবার বাজতেই হন্তদন্ত হয়ে দরজা খুলে দিল রাহিলা খাতুন। মেয়েকে এত বছর পর নিজের নীড়ে ফিরতে দেখে আবেগে বুকে জড়িয়ে নিল। দু গালে হাত রেখে জানতে চাইল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বলতে বলতে আরানের পানে তাকালেন। তৎক্ষণাৎ আরান তাকে সালাম দিয়ে কেমন আছেন আন্টি? প্রশ্নটি করে তিনি হাসি মুখে উত্তর নিয়ে মেয়েসহ তাকেও ভেতরে নিয়ে এলেন। আব্বু ভাইয়া কোথায়? একটু পরেই চলে আসবে, তোর জন্য আজকে তাড়াতাড়ি ফিরবে বলেছে বাড়িতে। বলতে বলতে তাদেরও আগমন হয়। বাবা ভাইকে পেয়ে রাহা জড়িয়ে ধরেন। তার যত প্রিয় খাবার দুহাত ভর্তি করে নিয়ে এসেছেন। আরানের সঙ্গে রুবেল ও মহিদুল ইসলাম কিছুক্ষণ আলাপের ব্যস্ত হলেন। রুমানা খাতুন আগে থেকেই আরানের বিয়ের সব খুলে বলেছে। আরানকে বিয়ে জামাই হিসেবে তাদেরও পছন্দ হয়েছে। সেকেন্ড কয়েক পর ফ্রেশ হওয়ার জন্য তাদের রুমে পাঠানো হয়। 5 বছর পর নিজের রুমে এসে আবেগী হয়ে পড়ে।
হাজারো স্মৃতি রয়েছে এই রুমে তার। ব্যাগ পাশে রেখে বিছানায় শরীর এড়িয়ে দেয়, নজর বুলিয়ে নেয় চারদিক। সবকিছু আগের মতো রয়েছে, শুধু নেই সে। আজ তাকে পেয়ে রুম যেন পরিপূর্ণতা ফিরে পেল। উঠে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। বাবা মা ভাইয়ের সাথে তার অতীত শেয়ার করার সময় এসেছে। আজ এখনই করবে বলে সিদ্ধান্ত নিয়ে এসেছেন। সে বের হবার পূর্বেই আরান তার বড় ভাই রুবেলের সঙ্গে কথোপকথনে ব্যস্ততা দেখতে পেল। সন্ধ্যার নাস্তা খেয়ে দিয়ে একত্রে ড্রয়িং রুমে বসেছেন তারা। তখনই রাহা তার অতীত সম্পর্কে বলার প্রসঙ্গে এলো। ইমেইলে নোটিশ আসার সঙ্গে সঙ্গে রায়ান চমকে উঠে কল দেয় সেই লয়ারের নিকট। এখন কোর্ট বন্ধ হয়ে গেছে, নয়তো সরাসরি এসে কথা বলতো। দুবার রিং হবার পর কল রিসিভ করো। তিনি সুকণ্ঠে সালাম দিলেন। রায়ান উত্তর নিয়ে দ্রুতই জানতে চাইল, এই ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আপনার ওখানে কে এসেছিল? তিনি সরস কণ্ঠে শুধালো। রাহা নিজে এবং তার হবু হাজব্যান্ড আরান শেখ। আরান হতভম্ব, ভ্রুকুটি করে জানতে চাইল, কখন এসেছিল? এই তো 5টার আগে। কি বলছে তারা? ডিভোর্সের জন্য এসেছেন। আপনি কি বলেছেন তাদের? আমি পরশুদিন আসতে বলছি, এর আগে কাগজপত্র রেডি করে ফেলবো। কাগজ রেডি করবেন, তবে সেটা ডিভোর্সের নয়। দৃঢ় গলায় বলল রায়ান। তবে তিনিও কপাল কুঁচকে প্রশ্ন করেন। থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। ড্রয়িং রুমের আনাচে কানাচেতে নীরবতা বিরাজমান। তার মেয়ের সঙ্গে এত বড় ঘটনা ঘটেছে, অথচ তিল পরিমাণও জানত না কেউ। রুবেলের মুখশ্রী এখন শক্তপোক্ত। বলেন, পরিবারের সদস্য হিসেবে কিছুটা জানার অধিকার নেই আমাদের? কি বলতাম ভাইয়া, এখানে ভুল ত্রুটি আমারও ছিল। নরম স্বরে বলল, চুপ, সঠিক ভুল সেটা আমরা বুঝতাম, তুই কেন এত বড় বিষয় লুকাচ্ছিস? মহিদুল ইসলাম রাগ ছেড়ে বললেন, তোমরা বুঝতে পারছো তোমার মেয়ে কি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে? একবার ভেবে দেখো। রুবেলের কণ্ঠে এখনো রাগের আভাস। রাহা মাথা নত করে শুনছে। রাহিরা বানু নৈশব্দের মেয়ের পানে তাকিয়ে শাড়ির আঁচল ধারা চোখ মুছছে। মেয়ের কণ্ঠে কষ্টে তিনি নির্বোধ হয়ে গেছেন। কি বলবে বুঝতে পারছেন না। আর এবার মুখ খুললেন, আঙ্কেল ভাইয়া, আপনারা হয়তো রাহাকে দোষী ভাবছেন। মানলাম তার দোষ রয়েছে, কিন্তু এত বছরের অতীত নিয়ে সারভাইভ করা তার জন্যে সহজ ছিল না। আপাতত তার বিষয়টি আপনারা দেখবেন, কিভাবে তাকে অতীত থেকে বের করা যায়। সে বিষয়ে আপনাদের ভাবা উচিত। সেসব না হয় ভুলে যাব, কিন্তু ওই ছেলের ঠিকানা আমরা জানি না। তার বিরুদ্ধে অভিযোগ কিভাবে করব? তাকে চরম শিক্ষা দিতে চাই। মহিদুল ইসলাম আক্ষেপহীন কণ্ঠে বললেন, কেস কাচারিতে যাবেন না, এতে আপনাদের মানসম্মান জড়িয়ে রয়েছে। আমি তা বলবো না। সবার পূর্বে আপনাদের মেয়ের ক্যারিয়ারের কথা ভাবতে হবে। কোর্ট থেকে কি বলেছে? রুবেল জানতে চাইল। পশু যেতে বলেছে। আমি যাব তোমাদের সাথে। ছোট বোনের পাশে ভাই হয়ে আমি আসি সব সময়। রাহা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকালো। মহিদুল ইসলাম তার মেয়ে মাথা কাঁধে রেখে হাত বুলিয়ে দিয়ে মলিন কণ্ঠে বলল, এত বড় বিষয় কিভাবে নিজের কাছে রেখেছিস? একবার জানিয়ে দেখাতে পারিস। আমি কি তোকে দূরে সরিয়ে দিতাম? তার পরিবারের এত ভালোবাসা পাবে সব জানার পরও আশা করেনি। সে আজ গর্বিত এত সুন্দর একটি পরিবার পেয়ে। মেয়ে হিসেবে নিজেকে এখন ভাগ্যবতী মনে হচ্ছে। সর্বশেষ আরান ওর জন্য সাহস সঞ্চয় করে তাদের সামনে বিষয়টি খোলাসা করতে পেরেছে। আরানের প্রতিও তার অশেষ কৃতজ্ঞতা স্বীকার করেছে এই মুহূর্তে। ব্ল্যাকমেল করে আপনি আমাকে থামিয়ে রাখতে পারবেন না। আমি আপনাকে ডিভোর্স দিবই, আজ না হোক কাল, নয়তো পরশু। ঝাঁঝারো কণ্ঠে শুধালো ফারিন। মিশকাত সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছিল। সারাদিন পর সবে মাত্র বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বসেছে। এর মধ্যে ফারিনের ঝাঁঝারো কণ্ঠের স্বর তাকে বিরক্ত করে দিয়েছে। খুব ক্ষুব্ধ দৃষ্টি ফেলে বলল, একটা করে পরিষ্কার শুনে দেখো, আমি তোমাকে ডিভোর্স দিব না। একতরফা কখনো ডিভোর্স হয় না। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি ডিভোর্স পেপার হাতে পেয়ে সাইন করব। 6 মাস ব্যতীত ডিভোর্স হবে না। এই 6 মাস আমি আপনার সঙ্গে থাকবো না, খালি চলে যাবো আমাদের বাড়ি। সীমা অতিক্রম করো না ফারিন।
ক্রোধ কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি তো সীমাবদ্ধ ব্যক্তি, তাই নয় কি? তাচ্ছিল্য হেসে বলল, ডিভোর্স ছাড়া তোমার মুখে আর কোনো কথা আদৌ কি রয়েছে? তুমি বলছিলে না এ বিষয়ে কথা বলবে না? নি, মরে গিয়েছে, আর সেটা তখনকার জন্য বলে। জাগিয়ে তুলতে পারি আমি, সাহায্য করব। গম্ভীর কণ্ঠে বলল সে। ফারিন মেশকাতের কথার ধরনে আলাদা গন্ধ পাচ্ছে, আর সেই গন্ধের সূত্রপাত কি সে জানে। নিরুত্তর থেকে সেখান থেকে সরে বিছানায় এসে বসল। রাগের শরীর জ্বলছে। মেশকাত ফারিনকে শান্ত হতে দেখে ল্যাপটপে মনোযোগ দিল। এখন পুরো রুম জুড়ে নীরবতা বিরাজমান। তখনই তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনের পানে তাকিয়ে রায়ানের নাম দেখে ল্যাপটপ বন্ধ করে ব্যালকনিতে এলো। বল। রাহা ঢাকা এসেছে। হোয়াট, আর ইউ শিওর? বিস্ময় নিয়ে জানতে চাইল মেশকাত। ইয়েস। হোয়াই? ডিভোর্সের জন্য। আমি পাগল হয়ে যাব ডিভোর্স শুনতে শুনতে। রাহা আমাকে ডিভোর্স দেবার জন্য এসেছে। আর তুই? ক্ষতিপূরণ দিব। কিভাবে? ভুলকোসকে জানতে চাই। রাহা তার ডায়েরি ঘেঁটে তার এবং ফারিনের পুরনো একটি ছবি দেখতে পায়। সযত্নে ছবির ওপর হাত বোলায়। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় ভাসছে। নজর পড়ে নিচের দিকে। সেই ছবির নিচে ফারিনের ফোন নাম্বার লেখা ছিল। আদৌ এই ফোন নাম্বার ফারিন ব্যবহার করে কিনা জানা নেই তার। ফোন হাতে তুলে নাম্বার ডায়াল লিস্টে উঠিয়ে দ্বিধাবোধ ফেলে কল দেয়। রিং হতে আরম্ভ করে। রাহা স্বস্তি পায় নাম্বারটি চলমান দেখে। প্রথমবারের শেষের দিকে কল রিসিভ হলো। রাত তখন 11:30। এত রাতে অপরিচিত নাম্বার দেখে কল আসার পরে ফারিনের মনে খটকা নিয়ে কল রিসিভ করলো। মিশকাত তখনও বারান্দায় কথোপকথনে ব্যস্ত ছিল ফোন আলাপে। বিনয়ী স্বরে সালাম দিল ফারিন। অপর প্রান্ত থেকে রাহা ফারিনের কণ্ঠ স্বর শুনে খুশি হয়ে মনে মনে উত্তর নেয়। এরপর বলে, আমি রাহা। সজরে উঠে দাঁড়ালো ফারিন। কান থেকে ফোন সরিয়ে হতভম্বের ন্যায় সেকেন্ড কয়েক তাকিয়ে থাকে। কণ্ঠ তার পরিচিত। ফের কানে নিয়ে দিয়ে চরম উদ্বিগ্ন হয়ে বলল, এত বছর পর এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন? রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি। কেমন আছিস? একটা প্রশ্ন করতে বড্ড দেরি করে ফেলেছিস রাহা। আমি যদি একই প্রশ্ন তোকে করি, উত্তর দিতে পারবি? ভালো আছি আমি। সত্যি ভালো আছিস? আলহামদুলিল্লাহ। ফারিন নৈশব্দে বড় নিঃশ্বাস ফেলল। জানতে চাইল, আমার কি অপরাধ রাহা? অপরাধ ভাগ্যের, যার ফলে এখনো আমি মানসিকভাবে সুস্থ হতে পারিনি। আর আমি? ভেবেছিস তোকে এবং সব ভুলে সুখে আছি? এরকম কখনো ভেবে দেখিনি। ভাবলেও বা দোষ কি? আমার জন্য তুই কেন অসুখী থাকবি? বান্ধবী হয়ে এটা মেনে নেওয়া কঠিন। আমার বিয়ে হয়েছে রায়ানের বন্ধু মেশকাতের সাথে। রাহা বিস্মিত। কপালে ভাঁজে দেখা দিল তার। বিস্ময়কর কণ্ঠে বলল, মেশকাত? কিভাবে? আমি নিজেই তাকে বিয়ে করেছি। মানে? কার সাথে কথা বলছো? তেজি কণ্ঠে শুধালো মেশকাত। রাহা পুরুষালী কণ্ঠের স্বর শুনে বাকি প্রশ্ন করতে পারেনি। ফারিনও দ্রুত ফোন রেখে দিল। থতমত খেয়ে গেলেও বিষয়টি সামনে নিলে সেও তেজি কণ্ঠে জানতে চাইল, আপনি যে একটু আগে কথা বলার জন্য বেলকনিতে গিয়েছিলেন, একবারও জানতে চেয়েছি কি কার সাথে কথা বলছেন? তর্ক করবে না, সোজা উত্তর চাইছি। ফারিন বিনা বাক্যে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল ফোন লক করে। মেশকাত চোয়াল শক্ত করে তার পারে তাকিয়ে রইল। দিন দিন অবাধ্যের শেষ চূড়ায় পৌঁছে যাচ্ছে। রাহা পুনরায় কল দেবার দুঃসাহস দেখালো না। এতে ফারিনের সমস্যা হতে পারে। তবে মাথায় এখন তার কথাটি ভন ভন ঘোরপেশ খাচ্ছে। ফারিন কেন রায়ানের বন্ধু মেশকাতকে বিয়ে করেছে? কি উদ্দেশ্য তার? তার জন্যই এমন সিদ্ধান্ত নেয়নি তো মেয়েটা? সে অস্থির হয়ে পড়ে। পুরো রাত অস্থিরতায় নির্ঘুম কাটে তার। শেষ রাতের দিকে ঘুমানোর পর সকালে 8টার অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। দ্রুত ফ্রেশ হয়ে বাইরে আসে। অলরেডি সব নাস্তা তৈরি হয়ে গেছে তার মায়ের। সোফায় বসে ব্যাপারে নজর বোলাচ্ছিলেন মহিদুল ইসলাম। ভাইয়ার দেখা মিলল না ড্রয়িং রুমে। আরানকেও দেখা গেল না। বাবার পাশে এসে বসলেন। ব্যাপার সরিয়ে তিনি বললেন, আরানকে নিয়ে বাহিরে হাঁটতে বেরিয়েছে, এই ফিরল বলে।
আরানের কথা জানতে চাবার পূর্বেই বাবার আগ বাড়িয়ে বলাতে উনি ভেবেছেন আরানকে খুঁজছে রাহা। নিরুত্তর থেকে পাল্টা প্রশ্ন করল, বাবা, এখনো তোমারও রোজ হাঁটা উচিত। হ্যাঁ, রুবেলও বলেছে বিষয়টা। ভাবছি শীঘ্রই হাঁটা শুরু করব। আমাকে সঙ্গে নিও। সে গেলে আমার অসুবিধা নেই। ততক্ষণে রাহিলা বানু এসে পাশে বসলেন। বললেন, আমি যাব, তোর আব্বু নিয়ে যাবে কিনা সেটা আগে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করতে হবে না, তোমরা দুজন একত্রে যাবে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বলার কি প্রয়োজন আব্বু, বলো। তুই কি আরানকে বিয়ে করতে রাজি আছিস? বাবার প্রশ্ন শুনে তার মুখশ্রীর পানে চেয়ে রইল। তাদের দুজনের চাহনি এখন উৎসুক রাহার পানে। রাহা কোমল গলায় বলল, আমার জীবন নিয়ে আমি বিরক্ত। এ জীবনে ভালো কিছু হবার আশা রাখি না। তোমরা আমার জন্য যেই সিদ্ধান্ত নেবে আমি সহমত পোষণ করব। জীবন নিয়ে হতাশায় অনেকেই ভাগে। তুই যদি নিজে থেকে চেষ্টা না করিস সুন্দর করে বাঁচার, কারো সাধ্য নেই তোর জীবন সুন্দর করে সম্পূর্ণভাবে গড়ে দিবে। নিজের ইচ্ছাশক্তি সামান্য হলেও বাড়াতে হবে। আশাহত হওয়া যাবে না কোনো কিছু নিয়ে। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। বলল, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তোর সাথে ফারিনের যোগাযোগ আছে? মায়ের প্রশ্নে তার পানে তাকালো। বলল, ছিল না যোগাযোগ 5 বছর পর্যন্ত। কাল রাতে কল দিয়েছিলাম। ওর বিয়ে হয়েছে। সবচেয়ে বড় কথা, ওর বিয়ে হয়েছে রায়ান মির্জার ঘনিষ্ঠ বন্ধু মেশকাতের সঙ্গে। আশ্চর্য হলেন দুজন। মহিদুল বলল, বলিস কি, এটা কি ফারিনের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? না, ফারিনের ইচ্ছায় হয়েছে। আগমন ঘটে তখন রুবেল ও আরানের। ফারিনের প্রসঙ্গ শুনে তারাও আগ্রহ নিয়ে বসল জানতে। সম্পূর্ণ কথা শুনে আরান বলল, নিশ্চয়ই ফারিন আপু তোমার জন্যই বিয়েটা করেছে অনুমান করা যায়। বাকিটা তুমি নিজ থেকে তার কাছে জেনে নিও। রাহা নিরুত্তর থেকে বলল। হুম। রুবেল প্রসঙ্গ পাল্টে বলল, আমার সঙ্গে একটু পর মার্কেটে যাবি তুই। অনেক দিন হয়েছে মন মতো তোকে কিছু কিনে দেই না। ভাইয়ের কথা শুনে রাহা মৃদু হাসল। বলল, কোনো আপত্তি নেই। মেশকাত ফারিনের অনুপস্থিতিতে ফোন আনলক করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। সে জানে না ফারিনের ফোনের পাসওয়ার্ড। ফারিনকে রুমে আসতে দেখে মেশকাত ফোন রেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়, যাতে ফোনের বিষয় ও ডিভোর্সের ব্যাপারে কোনো কথা না তুলতে পারে। ফারিন চেষ্টা করেও পারে না কথা বলতে। মেশকাত তাকে এক প্রকার ইগনোর করে চলে গেছে। আজকে তাদের বাড়িতে যাবে এটাও বলা হলো না। শীতের প্রভাব আরো বাড়তে বাড়তে খুশির আমেজও যেন বেড়েছে রাহাদের বাড়িতে। সকলে শপিং শেষে বাড়ি ফিরেছে সন্ধ্যার আগে আগে। দুপুরের আহার বাড়িতে করেছে তারা। এই সুন্দর মুহূর্তগুলো ফোনে ক্যাপচার করে তন্নিকে পাঠায় রাহা। এখনো তন্নি রাহার ওপর অভিমান পুষে রেখেছিল, তবে আজকের ছবিগুলো দেখে নিজ থেকে ভিডিও কলের মাধ্যমে সবার সঙ্গে কথা বলে হাসি মুখে। অবশেষে রাহা তার জীবন নতুনভাবে সাজানোর দায়িত্ব নিয়েছে। এটা ভেবে তন্নি অভিমান মুছে ফেলে মন থেকে। খুব টায়ার্ড হয়ে রাহা রুমে প্রবেশ করেই মুখ মলিন করে ফেলে। কালকের জন্য অধিক পরিমাণ টেনশন হচ্ছে তার। আদৌ সব ঠিকঠাক মতো ডিভোর্স হবে? সত্যি কি পারবে অভিশাপ থেকে মুক্ত হতে? এই হাসি খুশি পরিবার কি এভাবেই থাকবে, নাকি পুনরায় কোনো ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যাবে? বেশ চিন্তিত সে। রায়ানের জন্য তার মনে কেবল ঘৃণা রয়েছে। আনের জন্য তার ফিলিংস আছে বা তৈরি হচ্ছে এমনটা নয়, তবে সে বাবার কথা অনুযায়ী চেষ্টা করবে জীবন সুন্দরভাবে আরানের সাথে গড়ে তোলার। একবার না হয় চেষ্টা করেই দেখি। কথাগুলো মনে মনে ভেবে ছোট্ট নিঃশ্বাস নিল। ফোন হাতে নিতেই ফারিনের কল এলো। তবে এখন কথা বলার সময় নয়, বললেও রাতে। তখন যদি কথা না বলতে পারে এই ভেবে কল রিসিভ করো। হ্যালো বলার সঙ্গে সঙ্গে লাইন বিচ্ছিন্ন করলো ফারিন। বিস্ময় নিয়ে স্ক্রিনের পানে তাকিয়ে কল ব্যাক করলো না। রাত আরো জমজমাট ভাবে অতিবাহিত হয় তাদের। ভোর হয়েছে সেই কখন। বালিশে মাথা রেখে চোখ খোলা রেখে শূন্যে তাকিয়ে আছে। কেন জানি আজ মনটা কুড়াচ্ছে। বিছানা ত্যাগ করতে ইচ্ছে করছে না, তবুও মায়ের ডাকে উঠতে হয়। একত্রে নাস্তা করে তিনজন বের হয়ে কোর্টের উদ্দেশ্যে।
আরানের গাড়িতে করে তারা কোর্টে এসেছে। এখানে পৌঁছেই একে একে গাড়ি থেকে নামলো তারা। রুবেল ঘড়ির পানে চেয়ে দেখে 10টা 31। ভেতরে এসে সেই পরিচিত লয়ারের কেবিনে প্রবেশ করেই রাহার হাত পা অসাড় হয়ে আসছে রায়ানকে ও তার দুজন বন্ধুকে দেখে।